প্রধানমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে। আজকে সংসদে একেবারেই তিনি প্রকাশ্যেই বিষয়টি সামনে এনেছেন। তিনি বলছেন, দেশের অর্থনীতিতে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব আসতে পারে। বাংলাদেশের অর্থনীতির অবস্থা ঠিক কতটা খারাপ, কতটা ঝুঁকির মধ্যে আছে, অশনি সংকেত ঠিক কতটা আছে। একদিনেই ডলারের বিপরীতে টাকা তার অফিসিয়াল মূল্য হারিয়েছে 7 টাকা। টেকনিক্যালি 7 টাকা বাড়ানো হয়েছে এভাবে বলা যাবে না, ব্যাপারটা কি আমি বুঝিয়ে বলতে চাই, এবং এর পটেনশিয়াল ইমপ্লিকেশন কি হবে আমাদের অর্থনীতিতে, এবং এটা কতটা বিপর্যয় তৈরি করতে পারে। খেয়াল করে আমি বলছি কতটা বিপর্যয় তৈরি করতে পারে, মানে বিপর্যয় একটা আসছে, ইটস ফর শিওর। কে আপনার উত্তরাধিকার? জয় ভাগিনা, সে তো বাংলায় ভালো করে বলতে পারে না। পুতুলের কথা বলছেন, শুনছে অনেকে বলছে যে পুতুলকে পরবর্তী উত্তরসূরি তৈরি করার জন্য ইন্ডিয়াও হেল্প করতেছে, যেই কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিজিওনাল কান্ট্রি ডিরেক্টর বা আঞ্চলিক আপনার কর্মকর্তা নির্বাচনের ক্ষেত্রে ভারত খুব সহযোগিতা করেছে, যার অফিস ভারতে, যাতে তাকে নার্সিং করতে পারে ভারত এখন থেকে। সেটা কি সম্ভব? আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকেই স্বাগতম। প্রিয় দর্শক, আমরা কিন্তু অনেক আগে থেকেই একটা কথা শুনে আসছিলাম যে বাংলাদেশের অবস্থা আস্তে আস্তে শ্রীলঙ্কার পর্যায়ে চলে যাচ্ছে। প্রিয় দর্শক, এই কথাটা শোনার পর আপনারা অনেকেই হয়তো মনে করেছেন যে যদি বাংলাদেশের অবস্থা এতই খারাপ হয় তাহলে সরকারি দল থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া আসে না কেন। কেননা প্রিয় দর্শক, আমরা কিন্তু সরকারি দলের বিভিন্ন নেতাকর্মীর মুখ থেকে শুনে আসছি যে বাংলাদেশের অবস্থা এখন খুব ভালো চলছে, অর্থনীতিতে বাংলাদেশ আরও অগ্রগতি করছে। প্রিয় দর্শক, সেই সাথে তারা বলছে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে, এমনকি আমরা দেখতেও পাচ্ছি সেগুলো। কিন্তু প্রিয় দর্শক, অবশেষে অর্থনৈতিক সংকট যে কতটা প্রকট হতে চলেছে সেই বিষয়টা নিয়ে মুখ খুলেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয় দর্শক, সেখানে তিনি কি বলেছেন এবং কেন এই অর্থনৈতিক সংকট, সেটিও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। এমনকি প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী কতটুকু সত্য বলেছেন এটা নিয়েও এখন প্রশ্ন উঠছে যে প্রধানমন্ত্রী যেই কারণটাকে দাঁড় করিয়েছে অর্থনৈতিক সংকটের কারণ হিসাবে, সেটি কি আদৌ সত্য নাকি তলে তলে অন্য কোনো ঘটনা ঘটতে চলেছে। হঠাৎ করে ডলারের দাম কেন 7 টাকা বৃদ্ধি করা হলো, এবং 7 টাকা যখন বৃদ্ধি করা হয় এটি যে আরও বাড়বে না এর কোনো সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন ডক্টর জাহিদুর রহমান। প্রিয় দর্শক, তিনি আলোচনার মাধ্যমে তুলে ধরেছেন যে এই সংকটটা আসলে কতটা প্রকট হতে চলেছে এবং এই সংকটের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থা কি হতে পারে। তো প্রিয় দর্শক, একটু পরেই আপনারা দেখতে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ডলার বিষয়ে বক্তব্য সম্পর্কে ডক্টর জাহিদুর রহমান যেই প্রতিক্রিয়াটি জানিয়েছে বা যেই দাঁত ভাঙা জবাবটি দিয়েছে সেটি। এমনকি প্রিয় দর্শক, এরই সাথে সাথে আমরা কিন্তু কয়েকদিন আগে শুনেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে বিএনপি যে ক্ষমতায় আসতে চায় আসলে তাদের লিডার কে হবে বা তাদের মূল নেতাটাকে। কিন্তু প্রিয় দর্শক, অবশেষে উঠে আসলো এক চাঞ্চল্যকর তথ্য, যেখানে গণ অধিকার পরিষদের নেতা ভিপি নুরুল হক নূর বলেছেন যে যদি কোনো ক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু একটা হয়ে যায় তাহলে এই আওয়ামী লীগের হাল ধরবে কে। প্রিয় দর্শক, তিনি সজীব অজের জয়কে উদ্দেশ্য করে কিছু কথা বলেছে, এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানাকে নিয়েও কিছু তথ্য উঠে এসেছে, যেটি আপনারা একটু পরেই দেখবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের সরাসরি সবগুলো ভিডিও দেখাবো। তবে ভিডিওগুলো দেখানোর আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। বাংলাদেশ ব্যাংক যখন নাকি অবরুদ্ধ সাংবাদিকদের জন্য, কিছুই বলতে পারছে না সাংবাদিকরা, রিপোর্ট করতে পারছে না যে আসলে অর্থনীতিটা এখন এই মুহূর্তে কোন পর্যায়ে আছে। বাংলাদেশ ব্যাংক একটা বড় সোর্স হতে পারতো, কিন্তু সেই বাংলাদেশ ব্যাংক এখন অবরুদ্ধ। এছাড়া ব্যাংকের অবস্থা সবারই জানা আছে, টলমল অবস্থা, শেয়ার বাজার নিম্নগামী, অনেকের নানা রকম কানাঘুষা শঙ্কা। এই পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে। আজকে সংসদে একেবারেই তিনি প্রকাশ্যেই বিষয়টি সামনে এনেছেন। তিনি বলছেন, দেশের অর্থনীতিতে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব আসতে পারে, এবং এই কারণে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন বা চিন্তা ভাবনা করছেন। খবরে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে তা সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে ধারণা করা যায়। দেশের অর্থনীতিতে এই সংঘাতের কিছুটা প্রভাব আসতে পারে। অর্থনীতিতে সম্ভাব্য বিরূপ প্রভাব প্রশমনের লক্ষ্যে সরকার বিভিন্ন আগাম পদক্ষেপ নিয়েছে বলেও জানান সরকার প্রধান। একদিনেই ডলারের বিপরীতে টাকা তার অফিসিয়াল মূল্য হারিয়েছে 7 টাকা।
ডলারের বিনিময়ে টাকার মূল্য কত এটা বলে আমরা অনেকগুলো রেট খুঁজে পাবো। ব্যাংকের মধ্যেই 14 রকম রেট, আমদানির জন্য একটা, রপ্তানির জন্য একটা, রেমিটান্সের জন্য একটা, আনঅফিসিয়ালি একটা, এরকম নানান কিছু। আর কার মার্কেটের তো একটা বাজারের আলাদা মূল্য থাকেই। সো অনেকগুলো ডলার রেট নিয়ে চলছিল। সম্প্রতি গতকাল অফিসিয়াল মূল্য এক ধাক্কায় 7 টাকা বাড়ানো হয়েছে। টেকনিক্যালি 7 টাকা বাড়ানো হয়েছে ভাবে বলা যাবে না, ব্যাপারটা কি আমি বুঝিয়ে বলতে চাই এবং এর পটেনশিয়াল ইমপ্লিকেশন কি হবে আমাদের অর্থনীতিতে এবং এটা কতটা বিপর্যয় তৈরি করতে পারে। খেয়াল করে আমি বলছি কতটা বিপর্যয় তৈরি করতে পারে, বিপর্যয় একটা আসছেই, ইটস ফর শিওর। সেটার ইন্টেন্সিটি, এক্সটেন্ট কতটা হবে সেটা নিয়ে হয়তো ডিবেট হতে পারে। আমাদের মনে থাকার কথা, ইলেকশনের আগে সরকার ডলারের বিপরীতে টাকার বিনিময় মূল্য 50 পয়সা কমিয়েছে, 25 পয়সা কমিয়েছে, কয়েক দফায়। ভাবটা এরকম যে টাকার পরিস্থিতি এরকম যে আপনার রিজার্ভ এখন এতই ভালো আছে বা আপনি সামনে এত আশা দেখছেন, আপনি রীতিমতো বিনিময় মূল্য অফিসিয়ালি কমাচ্ছেন, টাকাকে শক্তিশালী করছেন। তখনই বলেছিলাম কোনো কারণ নাই, আসলে আমাদের হাতে কোনো লক্ষণ ছিল না, আমাদের সামনে কোনো লক্ষণ ছিল না যে অনেক ডলার সরকার পেতে যাচ্ছে, যার জন্য এই রেট তারা এভাবে করছে। এটা জাস্ট নির্বাচনের আগে একটা স্টার্টবাজি তারা দেখানোর চেষ্টা করেছে, সবকিছু ঠিকঠাক আছে বোঝানোর জন্য। এই যে এখন এটা ঘটে গেল এক দফায় 7 টাকা। ব্যাপারটা কি? এটাকে সিপিএমআর বলে, ক্রলিং পেগ মিড রেঞ্জ। ডলারের কোনো ফিক্সড ডলারের দুটো চর্চা সাধারণত থাকে। একটা হচ্ছে আপনি বলে দেন ডলার এত টাকা, বাংলাদেশে যেটা দীর্ঘদিন চলেছে। আরেকটা হচ্ছে একেবারে ফ্লোটিং, বাজার ডিসাইড করবে ডলারের দাম কত, আপনি নিজে এটার মধ্যে কোনো ইন্টারভেনশন করবে না। ট্রলিং পেগটা বলা যায় ধরো মাঝামাঝি একটা জায়গা, যেখানে এক ধরনের একটা রেঞ্জ বেঁধে দেওয়া হয় যে এর থেকে এর মধ্যে তুমি ওঠানামা করতে পারো। এক ধরনের ফ্লেক্সিবিলিটি দেওয়া হয় ব্যাংকগুলোকে, তারা তাদের মতো করে সেই লেনদেন করতে পারে। এবং এখানে একটা মিড রেঞ্জ বেঁধে দেওয়া হয়েছে, তার 117 টাকা হচ্ছে মিড রেঞ্জ, এর চেয়ে কিছু কম এবং কিছু বেশিতে তোমরা লেনদেন করো এবং সেই লেনদেন কত টাকায় করেছো সেটা আবার বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে, বাণিজ্যিক ব্যাংকগুলোকে। এই হচ্ছে মোটা দাগের নিয়ম। এখন প্রশ্ন হচ্ছে এটা করে কি কাজ হবে? দীর্ঘদিন থেকে আমাদের অর্থনীতিবিদরা বলছিলেন, ইনফ্যাক্ট আইএমএফেরও চাপ ছিল এই যে এই 7 টাকা হঠাৎ বাড়িয়েছে, কারণ আইএমএফের লোনটা পেতে, তৃতীয় কিস্তি পেতে সরকার খুবই মরিয়া হয়ে আছে। আইএমএফের যে প্রতিনিধি দল আছে তারা থাকা অবস্থায় তারা এটা ঘোষণা করে দিয়েছে। ক্রলিং পেগে যাবে এটারও আগে বলা হয়েছিল, কিন্তু এটা আগে ইমপ্লিমেন্টেড হয় নাই এবং এক ধাক্কায় 7 টাকার পতন করিয়েছে জাস্ট আইএমএফকে সন্তুষ্ট করার জন্য, এটা আমরা বুঝতে পারি। এবং আইএমএফের যে দলটা আছে তারা স্টাফ পর্যায়ে ঘোষণা করেছে তারা হ্যাপি, তারা তৃতীয় কিস্তি ছাড় করবে। টেকনিক্যালি এটা বোর্ডে অনুমোদিত হতে হবে, কিন্তু আমি আগেও বহুবার বলেছি এই লেভেলে এটা অনুমোদন হয়ে যাওয়ার পর আসলে এই ঋণ অনুমোদন হয়ে যাবে, এটা আমরা নিশ্চিত থাকতে পারি। ফলে আইএমএফকেও তারা এক ধরনের প্রবোধ দিতে চেয়েছে, সান্ত্বনা দিতে চেয়েছে, তার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে চেয়েছে। এখন ওই ডিবেটটা আমরা একটু ঢোকার চেষ্টা করি। সেটা হচ্ছে আপনি 7 টাকা তো বাড়িয়ে দিলেন, বা বাজারের ওপরও যদি পুরো ডলারের রেট আপনি ছেড়ে দেন, আদতে সেটা কি আপনার জন্য অনেক ভালো কিছু হবে? ডলারের রেটের সাথে খোলা বাজারের রেটের ডিফারেন্স থাকার মূল সমস্যাটা আমরা বুঝি। ধরুন আপনি 10 টাকা করে রেখেছেন, কিন্তু এত বেশি ডলার প্রয়োজন হচ্ছে, মানুষ খোলা বাজারের চাপ তৈরি হয়। চাপ তৈরি হলে যেটা হয়ে বাড়তে থাকে, 125, 26, 27, 30 টাকাও একবার উঠে গিয়েছিল। সো গ্যাপটা যখন অনেক বড় হয়, বেসিক নিয়মটা হচ্ছে অফিসিয়াল রেটের সাথে আপনি 110 যদি অফিসিয়াল থাকে, 2.5% আপনি রেমিটেন্সের জন্য প্রণোদনা দিচ্ছেন, তাহলে 12.5 টাকার মতো হচ্ছে, 13 টাকা হচ্ছে। আর এখানে আপনি 120-25 টাকাও পেয়ে যেতে পারেন। ফলে আপনি ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবেন না, এটাই নিয়েও আপনি তখন হুন্ডিতে পাঠানো শুরু করবেন। তাই অনেকেই বলছিলেন যে আপনি টাকা বাজারের উপরে ছেড়ে দিন, সো দ্যাট দুটো প্রাইস কাছাকাছি চলে আসে। আপনি রেমিটেন্স 2.5% প্রণোদনা সহ যত টাকা পাবেন, কার মার্কেটে যদি তার কাছ থেকে 0.5 বা 1% একটু এদিক সেদিক হয়, অনেকেই তখন তারপরও ব্যাংকিং চ্যানেলে পাঠানোটাই প্রেফার করবে। এই গ্যাপ 4 টাকা 5 টাকা হয়ে গেল আসলে অনেক টাকা। এই আক্রার বাজারে, এই চরম মূল্যস্ফীতির বাজারে এই টাকাটা ম্যাটার করে। এখন প্রশ্ন হচ্ছে, ডলারকে আমরা তো 117 তো যেতে দিলাম অফিসিয়ালি, এতে কি লাভ হবে? এখন যে প্রশ্নটা করছিলাম, 17 টাকা হয়ে গেল অফিসিয়ালি, ধরলাম এর সাথে রেমিটেন্সের 2.5% আরও যোগ হলো, 20 টাকা 21 টাকায়ও চলে গেল। আমি জানি না এখন তার মার্কেটে কত, ধরে নিলাম আমরা তাত্ত্বিকভাবে 122-23 টাকা ছিল, 122-23 টাকা থেকে যাবে? কোনোভাবেই না, কোনোভাবেই না। কারণ একটা জিনিস খেয়াল করি, যে টাকাটা পাচার হওয়ার জন্য বসে আছে, খুবই ইজি মানি, রেন্ট সেকিং বলে অর্থনীতির ভাষায় এসব ঘুষকে, কোনো সম্পদ তৈরি করা ছাড়া আর্ন করছেন, আপনার গায়ে লাগবে না, আপনার তো আসলে হুন্ডি লাগবেই। এমনকি সেটা যদি 125 টাকা না 130 টাকায়ও কিনতে হয় ডলার, আপনি কিনবেন, কারণ আপনি ওই টাকাটা দেশে রাখতে চান না, আপনি দেশে রাখাটাকে সেফ মনে করেন না কোনো বিবেচনায়। সুতরাং 17 জায়গায় 20-21 হলো, এটা দেখবেন অটোমেটিকলি ওটা 130-এ গিয়ে ঠেকে যাবে কয়েকদিন পর। ওই গ্যাপ 8-10 টাকার একটা গ্যাপ তৈরি হবেই, আমি কনফিডেন্ট এই ব্যাপারে। সব নর্মালি আপনি চিন্তা করেন, আপনি যদি এভাবে চিন্তা করেন যে আপনার ঘুষখোর পুলিশ অফিসার, বহু কোটি টাকা বানান আপনি, ওই টাকা আপনি দেশে পুরো রাখতে চান না, আপনি দেখছেন এসে জনাব বেনজির দেশে টাকা পয়সা কিছু রেখেও কি বিপদে পড়েছে, এখন আরও বেশি করে বিদেশে পাচার করবে। তো আপনি কীভাবে পাচার করবেন? কত টাকা লাগবে আপনার? আপনি ওই 5 টাকা 7 টাকা 10 টাকা বাড়িয়ে দিতে আপনার ন্যূনতম গায়ে লাগবে? গায়ে লাগবে না। সো আপনি এটা করবেন। নাম্বার 2, যে ইম্পোর্টাররা আছেন, আদার পিপল, যিনি চিকিৎসার জন্য যাচ্ছেন, যিনি শিক্ষার জন্য যাচ্ছেন, তারও একদম এসেন্সিয়াল ব্যাপার, উনি ওইটা হুন্ডি ছাড়া নিতে পারছেন না, ব্যাংকিং চ্যানেলে তুমি পারছেন না, ওনাকে ব্যাংকিং চ্যানেল ওটা নিতে পারমিট করছে না, উনি কী করবেন? ওনাকে হুন্ডি করতে হবে। তখন যেটা হবে, হুন্ডি ব্যবসায়ীরা স্বাভাবিকভাবেই যে ব্যাংকিং চ্যানেল যে জায়গায় আসছে তার চেয়ে 4-5-6 টাকা করে বেশি তার কাছে চার্জ করবে, ওই গ্যাপ আবার তৈরি হবে, আবার ওখানে যাবে। তার মানে হুন্ডির ডিমান্ড আপনি যতদিন পর্যন্ত কমাতে না পারছেন,
ততদিন পর্যন্ত এই গ্যাপ বাড়তেই থাকবে, চলতেই থাকবে। দ্যার ইজ নো অল্টারনেটিভ টু দ্যাট। আরেকটা ব্যাপার আছে, এক ধাক্কা যখন 7 টাকা বেড়ে গেল ডলারের বিপরীতে টাকার মূল্য, আপনি খেয়াল করেন তো, আপনি বিদেশে থাকেন, আপনি টাকা পাঠাবেন, আপনি খেয়াল করলে দেখবেন যে আপনার জন্য না এই রেটটা ইটসেলফ একটা প্রলোভন তৈরি করে। আপনার একটা এক্সপেকটেশন তৈরি হলো, টাকা কি আরও পড়বে? এটা কি হঠাৎ করে, যেহেতু এখন অনেকটা ছাড় দেওয়া হচ্ছে, এটা আরও 2-3 টাকা করে পড়তে থাকবে? যারা ব্যাংকিং চ্যানেলেও টাকা পাঠাবেন, টাকা আনবেন, তারা দেখা যাবে ব্যাংকিং চ্যানেলেও এটা খুব ভালো করে আনার চেষ্টা করবেন না। উনি অপেক্ষা করবেন, ন্যূনতম যতটুকু দরকার ততটুকু পাঠাবেন, বাকিটা ধরে রাখবেন যে না আরও কয়েকদিন পর, 2 মাস পর দেখি, 3 মাস পর দেখি, 5 মাস পর দেখি, 6 মাস পর দেখি, দেখা যাবে টাকা তো 130 হয়ে যাবে পার ডলার, 135 হয়ে যাবে। এই একটা এক্সপেকটেশন তৈরি হবে। ফলে এই হঠাৎের এই পতন খুব সহজেই দেখা যাবে ডলারের ফ্লো আরও কমিয়ে দেয়, এটাই নিয়ম। আর সামনের পরিস্থিতি আমরা এর মধ্যে প্রচুর নিউজ দেখেছি, রেমিটেন্স, রপ্তানি সব ক্ষেত্রেই নেগেটিভ পরিস্থিতি তৈরি হচ্ছে, কোনোটাই প্রত্যাশা মতো আসছে না। এবং এই যে এবারকার ঈদের মাসে রেকর্ড ব্রেকিং বাংলাদেশের ইতিহাসে, যখন এই রমজান এবং ঈদের মাসে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে, আগের মাসের তুলনায় কম রেমিটেন্স এসছে, রপ্তানির মধ্যে সমস্যা হচ্ছে। এবং আমি আগে আলোচনা করে দেখিয়েছি আরও যা যা সূত্র আছে, ক্ষেত্র আছে, আপনি যথেষ্ট ঋণ পাচ্ছেন না, বৈদেশিক ঋণ, আপনি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ঠিক মতো পাচ্ছেন না। সো দিনের শেষে আপনার আসলে আয় আর বাড়ছে না, আয় বাড়ার কোনো কারণ নাই। এবং আমরা একটু কনফিডেন্টলি বলতে পারি যে ডলারের ইনফ্লো দেশের প্রতি, এই ইনফ্লো বাড়ছে না, বরং কমছে। এবং এই ডলারের মূল্যপতন কোনোভাবেই হুন্ডিকে ঠেকাতে পারবে না। আর একটা কথা মনে রাখতে হবে, টাকা পাচার আসলে করে এই সরকারকে যারা ক্ষমতা রাখে। ধরুন আপনি একজন পুলিশ অফিসারকে টাকা পাচার করতে দিচ্ছেন, আপনি একজন সচিবকে, আমলাকে টাকা পাচার করতে দিচ্ছে না, হবে না তো? ও তো আপনাকে ক্ষমতায় রাখছে, ওকে টাকা পাচার করতে দিতে হবে। সুতরাং যারা টাকা পাচার করে এরাই আসলে সরকারের খাস লোক। এই খাস লোকের পাচার আপনি আসলে দিনের শেষে বন্ধ করতে পারবেন না। সুতরাং এই পাচার যতদিন চলতে থাকবে, ডিমান্ড যতদিন থাকবে, অফিসিয়াল রেট যদি 150 টাকাও যায়, তার সাথে আপনি দেখবেন কার মার্কেটে 10-15-20 টাকা বেড়ে গেছে, হতে বাধ্য। ডিমান্ড থাকলে ওটার সাপ্লাই তৈরি হবেই। সুতরাং এই পদ্ধতি আদতে এই জায়গায় নিয়ে যাওয়া আমি ব্যক্তিগতভাবে মনে করি খুব বড় অর্থনৈতিক বিপর্যয়ের ইন্ডিকেশন হয়ে আমাদের সামনে আসছে। কে আপনার উত্তরাধিকার? জয় ভাগিনা, সে তো বাংলায় ভালো করে বলতে পারে না। পুতুলের কথা বলছেন, শুনছি অনেকে বলছে যে পুতুলকে পরবর্তী উত্তরসূরি তৈরি করার জন্য ইন্ডিয়াও হেল্প করতেছে, যেই কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিজিওনাল কান্ট্রি ডিরেক্টর বা আঞ্চলিক আপনার কর্মকর্তা নির্বাচনের ক্ষেত্রে ভারত খুব সহযোগিতা করেছে, যার অফিস ভারতে, যাতে তাকে নার্সিং করতে পারে ভারত এখন থেকে। সেটা কি সম্ভব? আপনার দলের দিকে আপনি তাকিয়ে দেখেছেন? আপনার মৃত্যুর পরে আপনার দলকে চালাবে? আপনার দল কি বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে যেভাবে 5 ভাগে ভাগ হয়েছিল, মিজানুর রহমানের নেতৃত্বে একদল, কামাল হোসেনের নেতৃত্বে এক খণ্ড, অমুকের নেতৃত্বে এক খণ্ড, আপনার মৃত্যুর পরে আপনার অনুপস্থিতিতে আপনার দল কয় খণ্ড হবে একবার তাকিয়ে দেখেছেন? জাতীয় 4 নেতার পুত্র সোহেল তাজ ছিলেন, নেতৃত্ব দেওয়ার মতো কেপাবল লোক, আগে আউট। কারণ আওয়ামী লীগ তো কার্যত এখন আর গণমানুষের দল নাই। প্রথমত এটা হচ্ছে মানে লুটেরাদের দলে পরিণত হয়েছে, দুর্বৃত্তদের দলে পরিণত হয়েছে। আজকে নির্বাচনকে কার্যত নির্বাচনে পাঠিয়ে দিয়েছে। 139টা উপজেলায় নির্বাচন হয়েছে, তারা মুখে বলছে 15-20% ভোট পড়ছে, কার্যত ভোট 10%-এর বেশি পড়ে নেই। জাতীয় নির্বাচনেই যেখানে 5-7%-এর বেশি ভোট পড়ে নেই, উপজেলা নির্বাচনে কে যাবে? তো নির্বাচন কমিশনারদেরকেও আমরা বলতে চাই, এই নির্বাচনী কর্মকাণ্ডের নামে তামাশার সাথে যারা জড়িত আছেন তাদেরকে বলতে চাই, অনতি বিলম্বে জনগণের পয়সা খরচ করে এই তামাশা বন্ধ করেন। আপনারা বলেন যে এই তামাশা জনগণের সাথে প্রহসন, বেইমানি, ইত্রামি আমরা করতে পারবো না, আপনারা পদত্যাগ করুন। অন্যথায় শুধু আওয়ামী লীগকে ধরবে না, আপনারা আর 2-3 বছর পরেই কিন্তু অবসরে যাবেন। জনগণ কিন্তু রাস্তাঘাটে ক্ষমা করবে না, কারণ আপনারা জনগণের সাথে তামাশা করছেন, মশকরা করছেন, ইত্রামি করছেন এবং আওয়ামী লীগের এই অপকর্মের সহযোগী হচ্ছেন। কাজী 1 by 1 কিন্তু সাইজ আপনারা হবেন না। কথা হচ্ছে ভারতের মতো প্রায় 4500 ল্যান্ড বর্ডার আমাদের সাথে, তো প্রতিবেশীর সাথে আমরা যুদ্ধ ঘোষণা করবো ভারতের মতো একটা দেশের সাথে? না, আমরা তো যুদ্ধ ঘোষণা করতে চাই না, আমরা তো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কই চাই। কিন্তু ভারত যখন আমাদের দেশের পুলিশ প্রধানকে হবে, প্রধান বিচারপতিকে হবে, সেনা প্রধানকে হবে, সাংবিধানিক নিয়োগের মতো জায়গাতেও হস্তক্ষেপ করবে, রাজনীতিতে কারা এমপি মন্ত্রী হবে, মেয়র হবে, ডিপ্লোম্যাট হবে, এইটা যদি ভারত নির্ধারণ করে দেয় এবং কারা সরকার গঠন করবে সেইটা যদি ভারত ঠিক করে দেয়, তাহলে তো এই দেশের জনগণ ভারতকে বন্ধু ভাবতে পারে না। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, ভিডিওটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।